আচ্ছা, আমরা পুনরায় আবার শুরু করলাম। আমরা এখন দেখবো হচ্ছে সাক্ষ্য আইনের 13 ধারা। স্বাক্ষরে 13 ধারা দুইটা বিষয় এখানে জড়িত। এই স্বাক্ষরে আমরা 13 ধারা যদি পর্যালোচনা করি, আপনাদের মেন বই এবং ভাষ্য আমরা যাই কিছু যেখানে বিভিন্ন উদাহরণ পর্যালোচনা করে আমরা যেটা দেখতে পাই, এখানে দুইটা বিষয় বলা রয়েছে, একটা অধিকার বা প্রথা। এখানে অধিকার কথা বলা হয়েছে, অধিকারটা কিরকম এখানে আমরা দেখব যে এই অধিকার বা প্রথা, একটা অধিকার হচ্ছে রাইট আর প্রথা হচ্ছে কাস্টমস। এই যে অস্তিত্ব, এই রাইট এবং কাস্টমের যে অস্তিত্ব রয়েছে, অস্তিত্ব আমরা বুঝি যেটা আমরা প্রমাণ করার মতো গ্রাউন্ড রয়েছে, অবস্থান বা অস্তিত্ব, কিছু কিছু সত্য প্রমাণ করার মতো কিছু গ্রাউন্ড রয়েছে, মানে তথ্য আহ, পাওয়া যাবে। তো অধিকার বা প্রথা, এই এই প্রশ্নে, এই দুইটা প্রশ্নে যদি কোনো কিছু পাওয়া যায়, প্রশ্ন করলে যদি পাওয়া যায় যে বিষয়গুলো প্রশ্নে প্রাসঙ্গিক কি হবে, এই প্রাসঙ্গিক কোনো ঘটনা, তাহলে অধিকার প্রথা আদালতে কি প্রাসঙ্গিক। তাহলে কিরকম এখানে আমরা যদি পর্যালোচনা করি, যদি এখন চিন্তা করি, এখন আমরা যদি কাউকে প্রশ্ন করি অধিকার কি প্রথা কি, আমরা যদি একটু নিচে আসতেছি, নিচের দিকে যাই, আমরা যদি অধিকার প্রথা সংক্রান্ত একটু দেখে আসি, সেটা আমরা একটু দেখি। আমরা যদি একটু পর্যালোচনা করি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যায় সবার লেখা দেখা যায়। যায়, দেখা যায় স্যার। আমরা যদি অধিকার এবং প্রথা নিয়ে একটু চিন্তা করি, তাহলে প্রথম দেখা যাচ্ছে যখন কোনো অধিকার, অধিকার বলতে রাইট, আমাদের রাইট কি, রাইটস কি বলি না, রাইটস, প্রথা, কাস্টমস, অস্তিত্ব। হুম। এখন অস্তিত্ব নিয়ে যখন প্রশ্ন ওঠে, কিরকম আমরা একটা রাস্তা দিয়ে মানুষ হাঁটে, সবসময় হাঁটাচলা করে, সবাই চলাফেরা করে, এটা আমাদের অধিকার। একজন রাস্তার একজন হাঁটতে হবে, এখন একসাথে যদি একই একই পরিবারে, শুধু না, একটি এলাকায় যখন একটা রাস্তার চলাফেরা করে, তখন কিন্তু সবারই অধিকার থাকে। এটা একটা অধিকার হতে পারে। আর প্রথাটা কি, যুগ যুগ ধরে একটা প্রথা হয়ে রয়েছে, রীতিনীতি, নিয়ম, পদ্ধতি, এরকম আছে না প্রথা, যেমন হিন্দু ধর্মে হিন্দুদের যে কিছু নিয়ম নীতি পূর্ব থেকেই তারা তাদের যে কালচার গুলো রয়েছে, সেই পুরাতন কি বলে এটাকে, যে প্রথাগুলো সে এখন পর্যন্ত অস্তিত্ব রয়েছে। এগুলো বিলুপ্ত হয় নাই, শুধু এই নয়, মুসলমানও একই অন্যান্য ধর্ম কিছু কিছু প্রথা রয়েছে, সেগুলো আমরা পালন করি। তো এখানে তাহলে প্রথা এবং অস্তিত্বের কি কি ঘটনা যেগুলো হচ্ছে আমাদেরকে প্রাসঙ্গিক হিসেবে, যেমন দেখি যে সকল ঘটনা অধিকার বা প্রথা, দুইটা আমরা দুইটা মনে রাখবো, বাট দুইটা মিলে বলছে একটা, অধিকার বা প্রথা। আচ্ছা, কোন একটা বিষয় সৃষ্টি হয়েছে, রাস্তা যখন তৈরি হয়, যখন সৃষ্টি হয়েছে, আপনি একটা পুকুর করছেন, পুকুর তৈরি করছেন, সৃষ্টি করছেন, বা প্রকৃতির নিয়মে, প্রকৃতি তো আর সবকিছু মনুষ্য সৃষ্টি, বলে না পথ সৃষ্টি করে না, পথই কি পথ সৃষ্টি করে, একটা কাজটার কথা আছে না, পথ কি সৃষ্টি হয় না, পথই কি পথ সৃষ্টি করে, একটা ভাব সম্প্রসারণের সাথে দেখেন। তো একটা সৃষ্টি হয়েছে, ক্রিয়েট হয়েছে, এটাকে আবার দাবি করছেন যে একটা পুকুর হয়েছে, এখন পুকুরটা অন্তু চালাচ্ছে, এখন বর্তমান 5 বছর পরে পুকুরটা আমার কাছে ছিল, মুস্তাফিজের কাছে ছিল, আমি আবার অন্তুর কাছে আমি এটাকে দিচ্ছি যে এটা আপনি রাখেন, আপনি 10 বছর এটা চালান। তা 10 বছর পর আমার ছেলে আমার বললো এটা আমাকে ফেরত দিয়ে দিতে হবে। তো ফেরত দিতে হলে তো অবশ্যই তাদের যে ফর্মালিটি, তাদের নিয়ম, তারা কোন বলে রাখছিল, কোন দলিল মূল রাখছিল, এগুলো কিন্তু পর্যালোচনা করতে হয়, তা মৌখিক রাখছিল। তাহলে প্রথম সৃষ্টি, অধিকার প্রথাটা কিরকম হতে পারে, দাবি করা হতে পারে, স্বীকৃতি হয়েছে কোনো একটা স্বীকৃত, মৌখিক স্বীকৃত হতে পারে, বা এটা ব্যবহার করতেছে এরকম, অথবা অস্বীকৃত হয়েছে, অথবা অস্বীকার করা হয়েছে। এগুলা এই যে বিষয়গুলো সৃষ্টি হয়েছে, দাবি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, তারপর হচ্ছে অস্বীকৃত করা হয়েছে, এগুলো সব মিলে হবে রিলিভেন্ট হবে, রিলিভেন্ট অফ ফ্যাক্ট হবে। এখন আরেকটা কি, যে যে সকল বিশেষ ঘটনা অধিকার প্রথার চর্চায়, যেটা বললাম চর্চার হয়ে আসছে দীর্ঘ নীতি নীতি থেকে, আগে থেকে চর্চা বা প্রয়োগ এক্সারসাইজ করা হয়েছে, সেগুলো প্রাসঙ্গিক। কিছু কিছু মামলায়, কিছু কিছু আমরা যখন মামলা দেখবো, বা আমরা কোর্টে, আমরা তো আসলে কোর্ট কাছারি ভাবে চাকরি করতে পারবো না, আমাদের পুলিশি সংক্রান্ত যে বিষয়গুলো না আমরা এগুলো চর্চা করবো। এখন বিষয় হচ্ছে যে সকল বিশেষ ঘটনার সাথে আহ, যে আহ, প্রথার যে চর্চাটা আগে থেকে হয়েছে, সেগুলো কি হবে প্রাসঙ্গিক। সহজভাবে যদি আমরা নেই এটাকে, সহজভাবে যদি আমরা নেই, মনোযোগ দেন, এখানে একটা দেখাচ্ছে, অন্তু, অন্তু কি মাছ ধরার অধিকার আছে, আমি যে প্রশ্ন করি, প্রশ্নটা দেখেন, যে অন্তু কি মাছ ধরার অধিকার আছে, বা এই এলাকায় কি এমন কোন সামাজিক প্রথা চালু আছে, তাহলে আদালত কি দেখবে, প্রথম কি, অন্তু কি মাছ ধরার অধিকার আছে, বা এই এলাকায় কি এমন কোন সামাজিক প্রথা চালু আছে। আদালত দেখবে, কি দেখবে, আগে কি অধিকার দেওয়া হয়েছিল এই যে মাছ ধরার, মানে আদালত কি দেখবে, যে মাছ যারা ধরতেছে, এই যে মাছ ধরার অধিকার আছে, আগে কি অধিকার দেওয়া হয়েছিল, কেউ কি এটি ব্যবহার করেছিল, মনোযোগ দেন, কেউ কি এটা অস্বীকার করেছিল, আগে কি কেউ অধিকার মেনে নিয়েছিল, এই যে কোশ্চেন গুলো অ্যারাইজ হয়েছে, দেখেন, এইসব সম্পর্কিত ঘটনা হচ্ছে প্রাসঙ্গিক প্রমাণ। মনোযোগ দেন, ছোট একটা গল্প।
অন্তু একটি পুকুরে মাছ ধরে, বি বলে এই পুকুরে তোমার মাছ ধরার অধিকার নেই। ঘটনা এরকম ঘটে না? যে এখন আমি জমি চাষ করতেছি, আইসা বলতেছে যে এই জমি তুমি আর চাষ করতে পারবে না। হয় নাকি? আমরা বাস্তবের সাথে নিব ভাই, বাস্তবের সাথে না মিললে হবে না। মনোযোগ দেন সবাই। আমি বলতেছি এ একটি পুকুরে মাছ ধরে, আর এখানে শাকিল বললো তোমার আর মাছ ধরার অধিকার নাই। তখন আদালত যদি দেখানো হয় এই যে অন্তুর বাবার নামে মাছ ধরার অধিকার সংক্রান্ত দলিল আছে, and অন্তু যে মাছ ধরে তার তো অধিকার আছে যে আমার বাবার নামে একটা দলিল আছে। এখন এই মাছ ধরা অন্তু বহু বছর ধরে সেখানে মাছ ধরে, এখন গ্রামের লোকজনও তা মেনে নিচ্ছে, যেহেতু দলিল আছে নিয়েছে। এইসব ঘটনায় হবে 13 ধারা অনুযায়ী 500। কে বুঝেন নাই বলেন? এই যে একটা উদাহরণ দিল ছোট্ট একটা গল্প দিয়ে, এটা থেকে মাথায় ঢুকছে কিনা আমার বলেন? ঢুকছে স্যার, সুন্দর ঢুকছে স্যার। মানে আপনাকে ধারা শুধু হেডলাইন মুখস্থ করে তো আপনি কভার করতে হবে না। সূচি ওভাবে সূচি আপনাকে ভিতরে ঢুকতে হবে। সূচিটা তো এমনি হয়ে যাবে। সূচি কি? সূচি হচ্ছে অধিকার প্রথা, আদালতের প্রাসঙ্গিক অধিকার প্রথার ঘটনাগুলো কি আপনি পড়তেছেন। অধিকার প্রথার তো উদাহরণটা আপনি জানতেছেন। এই ধারার যে মূল বৈশিষ্ট্য এটা ক্রিয়েট করতেছে কি 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 বিষয় ধরে দিচ্ছে স্যার। তাহলে এগুলো প্রাসঙ্গিক হবে ঘটনা। তাহলে আমার দেখা যাচ্ছে দলিল আছে, লোকজনও এসে মাছ ধরতেছে, তার পৈতৃক উত্তরসূরি অনুসারে সে পৈতৃক ভাবে সে যেভাবে হোক সে ধারাবাহিক ভাবে সে মাছ ধরতেছে, এবং গ্রামের লোকজনও জানে। এখন আরেকজন যায় ঠেট দেয় যে দেখা গেছে আমি কিছু আমরা প্রমোশনের কাজ করবেন, জমি একজনের জমি আরেকজন লাগাচ্ছে, এখন লাগাচ্ছে তার 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 বৈধতা কি? তার কাগজ আছে, ডকুমেন্টস আছে, গ্রামের লোকজনও দেখে, তারা 10 বছর এরাই চাষ করে। এখন হঠাৎ করে একজন আইসা বলে না এটা আমার। তাহলে তাকে আদালতে যেতে হবে। তাকে তো এইভাবে আপনি ফেলে দিতে পারেন না, তাকে ধাক্কা দিতে পারেন না, তাকে ক্রিমিনাল অফেন্স করতে পারেন না। বুঝতে পারছেন? তাকে আইনি ভাবে তাকে আন্ডারস্ট্যান্ডিং করাইতে হবে। এখন যদি আমরা এটা একটু আর একটু উপর থেকে আর একটু স্টাডি করি, যে আমরা যেটা দেখে আসলাম, যে এটাকে আমরা যদি চিন্তা করি যে এখানে কি কি বিষয়, দুইটা বিষয় মনে রাখবেন। লেনদেন, যে যে সকল লেনদেন বা কার্য হবে এই ধারা অধিকার প্রথা, প্রথম হচ্ছে কি হবে, যখন কোনো অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে কোনো বিষয়ে কোনো ঘটনা ঘটবে বা প্রশ্ন উঠবে, সেই ক্ষেত্রে প্রশ্ন কিরকম, যার মাধ্যমে উক্ত অধিকার বা প্রথা সৃষ্টি হয়েছে। অধিকার প্রথা প্রথাটা একটা চিরাচরিত নিয়ম হয়ে আসবে। এটা দীর্ঘদিনের একটা প্রথা। একটা রাস্তা আপনার সেই পাকিস্তান পিরিয়ড থেকে হাঁটতেছে, এখন যদি বলেন এই রাস্তা আমি ব্যবহার করতে হবে না, এটা হবে না সেগুলোর জন্য। এটা হয়ে আসছে চিরাচরিত। বলেন যে আমার আইল পড়ে গেছে, আমার জমিতে দাগ আছে, না এটা হবে না। এখন দাবি করতেছে, কেউ তো দাবি করবে, দাবি করা হয়েছে যে এটা আমার, পরিবর্তিত হয়েছে, সেটা স্বীকৃত হয়েছে যে না এটা স্বীকৃত হয়েছে। এলাকার লোকজন বলছে না ঠিক আছে, স্বীকৃতি দিয়েছে, জোর দিয়ে বলা হয়েছে না এটা ঠিক আছে। অস্বীকার, আবার বলো অস্বীকার, ও যদি অস্বীকার করতে পারে, অস্বীকার হতে পারে, সমস্যা নেই, ডকুমেন্টস প্রমাণ করবে। অথবা যার অধিকার বা প্রথার অস্তিত্বের সঙ্গে আবার কিছু কিছু বিষয় থাকবে, অথবা এই অধিকার প্রথার অস্তিত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আপনারা দেখবেন 13টা পড়বেন, মেন বইজনে একা একা পড়েন বুঝবেন না কিছু, কিন্তু এখন যখন ভেঙে দিচ্ছি আপনাদের ক্লিয়ার। যে অধিকার প্রথার অস্তিত্বের সঙ্গে গরমিল হবে, গরমিল হতে পারে, অধিকারের সাথে প্রথার গরমিল হতে পারে। আচ্ছা, এখন নির্দিষ্ট ঘটনা এটা মনোযোগ দেন। এখানে যেটা দেখলাম নির্দিষ্ট, প্রথমটা দেখলাম নির্দিষ্ট কোনো লেনদেন কার্য, লেনদেনের ক্ষেত্রে দেখলাম। আর এখন নির্দিষ্ট ঘটনাগুলি কিরকম হবে, এই যে যে ঘটনা দেখলাম, অন্তু আর হচ্ছে এখানে আরেকজন গেল, যে উক্ত অধিকার প্রথা দাবি করা হয়েছে, স্বীকৃত হয়েছে, বাস্তবে প্রয়োগ করা হয়েছে তাই হলো। অথবা যেখানে অধিকার প্রথা প্রয়োগের বিরোধিতা করা হয়েছে, বিরোধিতা করা শুরু করছে। অন্তুর সাথে যার ঝামেলা সেখানে বিরোধিতা করা হয়েছে, বাস্তবে জোরপূর্বক বাধা দিয়েছে। অন্তুর সাথে যে শাকিলের ঝামেলা, এটা জোরপূর্বক বাধা দিতেছে যে তুমি এখন চাষ করতে পারবে না, জোরপূর্বক দিচ্ছে না? এবং কিংবা তা থেকে সরে আসা হয়েছে, দেখা গেছে তাকে সরানো হয়েছে, তা থেকে কি করেছে, সরানো হয়েছে যে আপনি কাজ করতে পারবেন না। সে ভয়ে কি করলো, সে চলে আসছে, এরকম হইতে পারে যে ভয়ে চলে গেলে লোকজনের একটু ই থাকতে পারে। এই যে বিষয়গুলো এগুলি রিডিং নিবেন, বাট আপনি যখন পরীক্ষায় লিখবেন যদি প্রশ্ন আসবে, উদাহরণটা আসবে, যে মাছের যে মাছ মারা যে উদাহরণটা যদি আসলে ওইটি আসবে। আর জাস্ট একটু জানে নেন যে অধিকার প্রথা এই বিষয়টা উদাহরণ হচ্ছে অধিকার প্রথা সম্পর্কে প্রশ্নে, যদি প্রশ্ন সেগুলো আদালত প্রশ্ন। আমরা যদি আরেকটু যাই, আরেকটু উদাহরণ দেই, আরেকটু ইলাস্ট্রেশন দেই বা ফর এক্সাম্পল দেই। প্রশ্ন হলো, অন্তু কি মৎস্য আহরণের ফিশারির অধিকার আছে কিনা? একটা অন্তু কি করছে, একটা বড় ফিশারি নিছে, অন্তুর একটা ফিশারি আছে, অনেক বড় ফিশারি। এখন বলতেছে যে এখানে অন্তুর কোনো অধিকার আছে কিনা? তাহলে আমরা এটা কি দেখবো, ঘটনা, এই নিম্নলিখিত ঘটনাগুলো দেখতে হবে। এই যে অন্তুর পূর্বপুরুষের অনুকূলে মৎস্য আহরণ অধিকার প্রদানকারী একটা দলিল আছে, দলিল, যে অন্তুর যেখানে মাছ ধরে তার একটা দলিল আছে, এই অধিকার নিয়ে এসে আসছে। এখন অন্তুর পিতার দ্বারা উৎস মৎস্য আহরণ অধিকার বন্ধক রাখছে, অন্তুর পিতার দ্বারা মৎস্য আহরণ অধিকার বন্ধক রাখতে পারে। And পরবর্তীতে অন্তুর পিতার দ্বারা উক্ত মৎস্য আহরণ অধিকার কাউকে প্রদান যা বন্ধকের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। যে এই পরবর্তীতে এর পিতার দ্বারা, অর্থাৎ অন্তুর পিতার দ্বারা উক্ত মৎস্য আহরণ অধিকার কাউকে প্রদান বা বন্ধকের সঙ্গে একটা অসামঞ্জস্য হইতেই পারে। এখন নির্দিষ্ট ঘটনাবলী এ অন্তুর পিতার অধিকার ব্যবহার করেছেন, এটি স্বাভাবিক।
অথবা যেখানে প্রতিবেশীরা অন্তুর পিতার উক্ত অধিকার প্রয়োগে বাধা প্রদান করেছে, হতে পারে। আচ্ছা, এই যে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রাসঙ্গিক ঘটনা। আমরা আরেকটু ক্লিয়ার, যেটা এটা আমরা দেখছি, আরেকটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে। এখানে 13 ধারার আরেকটু দেখেন, 5টা উদাহরণ আছে। প্রথম হচ্ছে যাতায়াতের উদাহরণ, এখন ক্লিয়ার হয়ে যাবেন সবাই, মনোযোগ দেন। অর্থাৎ রাইট অফ ওয়ে, যাতায়াতের উদাহরণটা কিরকম? প্রশ্ন হলো, অন্তু বিয়ের জমিতে অন্তু শাকিলের জমির উপর দিয়ে চলাফেরার অধিকার রাখে কিনা। অন্তু কি বিয়ে এই যে অন্তু কি শাকিল জমির উপর দিয়ে চলাচলের অধিকার রাখে কিনা? অনেক সময় জমি আইল দেয় বা রাস্তা দেয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই অন্তুর পক্ষে করা একটি পুরনো দলিল যেখানে রাস্তা বের অনুমতি আছে, এটি প্রসঙ্গ। যদি বিয়ের জমির উপর দিয়ে যে অন্তু যে বিয়ের উপর দিয়ে আপনার শাকিলের উপর দিয়ে জমিতে যে যাচ্ছে, এখন যাচ্ছে সে তো, আমি যে ঢাকা শহর বলে অন্যান্য জায়গায় আপনার জমি অনেক সময় রাস্তা নেন, রাস্তা নেওয়ার সময় একটু রাস্তার জায়গা শর্ট করতে পারে, তখন একটা দলিল করে দেয়। এখন পূর্ব থেকেই তার বাপ দাদারা বলে তাদের জমিতে যদি দলিল করা থাকে যে এই রাস্তা এই একটু সাইডে এতটুকু তারা নিয়ে নিছে, এখন তার দেখা যাচ্ছে সে বাড়ি করবে না, এটা দিবে না, কিন্তু দেখা গেছে দলিল উল্লেখ আছে না, নিতে পারে ডেমোক্রেশনে চৌহদ্দির ভিতরে এক সাইডে দেখা গেছে, তখন সে এটা এটা যে রাস্তা বের অনুমতি আছে, এটা একটা প্রশ্ন। তাহলে একটা যাতায়াত অধিকার। এখন কূপ ব্যবহার, এই কূপ ব্যবহারের প্রথাটা আগে ছিল কাস্টম অফ ইউজিং ওয়েল, এটা আগে দীর্ঘদিন, এটা এখন নাই। কূপ টুপ ব্যবহার করে এখন এরকম আছে রাস্তাঘাটে পাওয়া যায়। আগের সময় তো মানুষের নলকূপ ছিল না, কল ছিল না, তাকে একটা কূপ একটা ব্যবহার করতো, এক জায়গায় কুয়া করতো, করে ওখান থেকে সব পানি নিত। এখন দেখেন, তারপরে এখনো কিছু কিছু জায়গা আছে, যেমন পাহাড়ি এলাকায় দেখা গেলে এখানে একটা কোল কপ রয়েছে, সবাই এখানে পানি নেই, এটা কূপ থেকে পানি নেই। দেখেন, গ্রামের লোকদের কি একটি নির্দিষ্ট কূপ ব্যবহার করার প্রথা আছে কিনা, এই প্রশ্নে দীর্ঘদিন ধরে গ্রামের লোকজন উক্ত কূপ পানি ব্যবহার করছে আসছে, এটা একটা ঘটনা, এই যেটা বললাম। এখন মসজিদে আজান দেওয়ার অধিকার, মসজিদে আজান দেওয়ার অধিকার কিন্তু প্রশ্ন হলো, ও অন্তু না শাকিল নির্দিষ্ট মসজিদে আজান দেওয়ার অধিকার রাখে কিনা। এখন পূর্বে বহুবার এই শাকিল আজান দিয়েছে এবং কেউ বাধা দেয়নি, এটি নির্দিষ্ট, মানে একটা লোক যদি, এক লোক যদি কম হয়, একজনই হয়, সে 5-7টা জায়গায় যদি সে গিয়ে আজান দেয় এরকম পড়া, এটা তার অধিকার, মানে পূর্ব থেকে দিয়ে আসছে এটা, তাহলে এটা একটা প্রাসঙ্গিক, এই ঘটনাগুলো প্রাসঙ্গিক ঘটনা, মেনে নিতে হবে। হাট বসানোর উদাহরণ একটা, হাট বসানোর প্রথা, কাস্টম অফ হোল্ডিং মার্কেট। এই যে হাট, রাস্তাঘাটে হাট বসায়, তো প্রশ্ন হলো, একটি জায়গায় প্রতি সপ্তাহে হাট বসায়, এটা প্রথা কিনা। এই যে হাট বসায়, এটা কিন্তু একটা অধিকার না, এটা প্রথা। এই যে আপনার বাজার মাঝে মধ্যে দেখেন নির্দিষ্ট জায়গায় যে আপনারা করেন, অনেক সময় হঠাৎ করে নতুন করে কোনো হাট বসান, কিন্তু দীর্ঘদিন থেকে 40-50 বছর ধরে এখানে হাট এখানেই বসে, এটা একটা কি অধিকার না প্রথা? এটার চিরতায়িত নিয়ম প্রথা হয়ে আসছে এখানে। হ্যাঁ, এখন বিগত বহু বছর ধরে সেখানে নিয়মিত হাট বসছে, স্থানীয় স্বীকার করছে, যে স্থানীয়রা বলছে যে হ্যাঁ, এখানে আদালতে গেছিল যে এটা নিয়ে মামলা না, এটা স্যার এখানে হাটই, এখানে স্থানীয় স্বীকার করছে সবাই। আচ্ছা, আরেকটা কি, উদাহরণ 5, নদী থেকে বালু উত্তোলনের অধিকার। এই যে নদী থেকে বালু উত্তোলন করতেছে, নির্দিষ্ট নদী থেকে বালু উত্তোলনের অধিকার আছে কিনা, যে উঠাইতেছে। এখন এই অন্তুর পিতা দাদা দীর্ঘদিন ধরে উক্ত স্থানে বালু উত্তোলন করে, এটা একটা নির্দিষ্ট ঘটনার প্রসঙ্গ। এখন বালু উঠানো যায়, এখন তো এটা নিয়ে পরিবেশ আইন আছে, ওঠানোর নিষেধ আছে, কিন্তু কিছু কিছু আগের সময় তো যে একজনই উঠাইতো, তাদের সামর্থ্য ছিল, তারা কোনো ভাবে তারা কার্যক্রম পরিচালনা করতো। তো এই যে এগুলো ঘটনা, এক একটা ঘটনা, যে প্রথা এবং রীতিনীতি, যে কি বলে অধিকার, এই বিষয়গুলো নিয়ে আদালত প্রাসঙ্গিক ঘটনা। তাহলে আমরা 5টা উদাহরণ দেখলাম, একটা হচ্ছে যাতায়াত অধিকার, কূপ ব্যবহারের প্রথা, মসজিদে আজান দেওয়ার অধিকার, ঘাট বসানোর প্রথা, নদী থেকে বালু উত্তোলন অধিকার। আর আপনারা পরীক্ষায় আপনারা দেখবেন যে এই যেটা আছে, যে উদাহরণটা আছে, উদাহরণটা হয়ে গেছে, আপনারা দেখেন আপনার মেন বইয়ে একটা মৎস্য আহরণের একটা ফিশারির অধিকার আছে কিনা একটা উদাহরণ আছে। তো এটা হচ্ছে কত ধারায় উদাহরণ হবে, যদি পরীক্ষা প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর লিখবেন 13 ধারা প্রাসঙ্গিক, আর কোনো কথা না, দেখবেন এটা হয়ে গেছে আপনাদের। এই যেখানে যেটা দেখতেছেন এই উদাহরণটা আছে, আপনারা দেখে দিবেন। আছে না মৎস্য উদাহরণ, মৎস্য আহরণের একটা উদাহরণ আছে। জি আছে স্যার। আচ্ছা, একজন পড়তে পারবেন? আচ্ছা থাক, পড়া দরকার নেই। তাহলে আমরা ওই প্রশ্নের মূল বিষয় যেটা আছে সেটা আমরা আছে স্যার, এবং 48 দ্বারা কূপের একটা উদাহরণ আছে। আচ্ছা, তাহলে আমরা এটা যদি সেই বিষয়টা একটু দেখি। এখানে প্রশ্নের মূল বিষয় হচ্ছে, এখানে যেটা বলছে, ওই যে আমরা দেখলাম অন্তুর মৎস্যের আহরণে ফিশারের অধিকার আছে কিনা, যদি একটু দেখি। অর্থাৎ আদালত জানতে চায়, আদালত জানতে চাচ্ছে এই অধিকার আসলেই আগে ছিল না, স্বীকৃত ছিল নাকি অস্বীকার বা বাধাগ্রস্ত হয়েছে, যেটা আপনারা পড়বেন। এই কারণেই 13 অনুযায়ী নির্দিষ্ট ঘটনা রিলিভেন্ট হয়। এই যে বিষয়গুলো, যে মৎস্য আহরণের অধিকার আছে কিনা, আদালত জানতে চাচ্ছে যে আসলেই আছে না স্বীকৃত ছিল না অস্বীকার করছে, এই বিষয় অস্বীকারকে বাধাগ্রস্ত করা হয়েছে, তার যে তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, এই যে ঘটনাগুলি, এগুলি হচ্ছে প্রাসঙ্গিক ঘটনা। কিরকম একটু নেন, এই হবে যে পূর্বপুরুষদের অনুকূলে মৎস্য আহরণের অধিকার প্রদানকারী দলিল। যে পূর্বপুরুষ, সে যে আমি যে মাছ ধরতেছি এটা পূর্বপুরুষ থেকে প্রাপ্ত, দলিলটা আছে। এই দলিল দেখায় যে এই অন্তুর পরিবার আগ থেকেই অধিকার পেয়ে আসছে, অন্তু যে মাছ ধরে আগে থেকেই অধিকার পেয়ে আসছে। কেন গুরুত্বপূর্ণ? কারণ
হঠাৎ অধিকার তৈরি হয় না, বংশানুক্রমে চলে তার অস্তিত্ব প্রমাণিত হয়। অধিকার কি হঠাৎ তৈরি হয়? এটা কিন্তু যে বংশানুক্রমে একটা চলতে থাকে যে দলিল মূলে তার অস্তিত্ব প্রমাণ, এটা কিন্তু অস্তিত্ব আছে দেখে এটা আদালতে প্রাসঙ্গিক অধিকার বা প্রথা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি হলো অন্তর পিতার দ্বারা মৎস্য আহরণ অধিকার বন্ধক রাখা। এখন অন্তর পিতার দ্বারা মৎস্য আহরণ বন্ধক রাখতে পারে, অন্তর পিতা যদি বন্ধক রাখতে পারে কারণ তার রাখাটা যুক্তি আছে। এখন কেউ কোনো সম্পত্তির অধিকার বন্ধক রাখে মানে সে নিজেকে এই অধিকারটি মালিক বলে দাবি করছে। এখন যদি বন্ধকটা রাখেন কেউ তো বলবে এটা আমি আমি মালিক, এখন বলবে না? বন্ধক রাখলে বলবে না? অবশ্যই। কেন গুরুত্বপূর্ণ? কারণ মালিক না হইলে কেউ কোনো অধিকার বন্ধক রাখতে পারে না। এখন যদি মালিক না হতে বন্ধক কেউ রাখবে? আমাকে আপনি যদি একটা জিনিস দিবেন তখন আমি মালিক হয়ে যাব, যেভাবে দেখ দলিল মূলক হোক, কাগজ মূলক, বন্ধক মূলক, যেভাবে। এখন কি হবে, পরে পরে ওই অধিকার অন্য কাউকে প্রদান যদি দেন তা বন্ধকের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়। কিরকম গরমিল হয়, কিরকম? এতে বোঝা যায় অন্তর পিতা অধিকার নিজের বলে মনে করতেন, অন্তর পিতা নিজের, কিন্তু এবং তা নিয়ে লেনদেন করতেন। কেন গুরুত্বপূর্ণ? এটা দাবি ও প্রয়োজনের আচরণ প্রমাণ করে। এটি এটি অধিকার ও দাবি প্রয়োজন প্রসঙ্গ। যখন আপনি দিবেন ও আপনি কাউকে দিবেন, পরে তো আবার চাইতে পারেন এটা আমার, তাই এটা দাবি না, এটা প্রয়োগের একটা আচরণ করেন, এটা তো একটা দাবি যে আমার এটা ফেরত দেন। আবার ও দেখবে যে কেন দিবে, সে বলে না এটা এটা তুমি করতে পারো না, এটা তুমি তো করতে পারো, এটা আমারই। এরকম যদি কন্ট্রাডিকশন হয়, মানে আমি একটা জিনিস, আমি একটা জমি কি মাছ চাষ করতেছি, এখন আমার বাবা আমার দিয়ে গেছে, এখন সে আরেকজনের বন্ধক দিয়ে গেছে, এখন যে আমি যে বলি যে এটা দিয়ে দাও, এখন সে তো বাবা তো বন্ধক দিয়ে গেছে। এখন এটা দাবি, এই যে একটা দাবি করা, এটাই এই দাবি প্রয়োগের যে আচরণটা এটাই প্রমাণ করে। আর একটা কি বলছেন, নির্দিষ্ট ঘটনা যেখানে অন্তর পিতার অধিকার ব্যবহার করেছেন, অন্তর পিতার অধিকার ব্যবহার করে কিরকম, তিনি নিয়মিত মাছ ধরছে অন্তু। কারণ কেন গুরুত্বপূর্ণ? এই কারণে, কারণ বাস্তব অধিকার ব্যবহার করা হলে সে কাগজ কলম নয়, বাস্তব অধিকার হিসেবে প্রমাণিত হয়। মানে আমি যে দাবি করতেছি কাগজ কলম নাই, কিন্তু এটা একটা অধিকার হিসেবে প্রমাণিত হয়েছে। কাগজ কলম তো আরেকজনের। এখন প্রতিবেশীর দ্বারা অধিকার প্রয়োগে বাধা, এখন বাধা দিতে পারে, প্রতিবেশীরা বাধা দিতে পারে, দেখবেন কিছু। আর প্রতিবেশীরা বাধা দিলে কি বোঝায়, যে অধিকার নিয়ে বিরোধ বা বিতর্ক ছিল, যখন বাধা দেয় করতে পারে না, এটা একটা বিরোধ সৃষ্টি হয়। কেন গুরুত্বপূর্ণ? কারণ বিরোধ থাকলেই আদালতে প্রশ্ন ওঠে, বিরোধ থাকলে তো প্রশ্ন ওঠে যে না এটা তো ঝামেলা আছে। আর এই সেই বিরোধের ঘটনাগুলো, বিরোধ যখন সৃষ্টি হবে, বিরোধের ঘটনাগুলো পর্যায়ক্রমে এক এক প্রীতি পতনাতে টানবে, সবাইকে ডাকবে, সাক্ষ্য ডাকবে, ও দলিল উপস্থাপনা, তখন কি আদালতে সে প্রাসঙ্গিক। সংক্ষেপে কি হবে, প্রতিটা ঘটনা কি হবে, অধিকার সৃষ্টি যেটা দেখলেন, দাবি করলেন, স্বীকৃতি করলেন, সেটা ব্যবহার করলেন, অথবা বিরোধ বিরোধ করলেন, বাধা দিলেন, এই সব মিলে এই সবকিছু কি হবে, আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য, প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। দেখেন 13 ধারার কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অধিকার অধিকার বা প্রথা। 13 ধারা কখন প্রযোজ্য হয়? অধিকার বা প্রথার অধিকারটা প্রথম অস্তিত্ব নিয়ে প্রশ্ন। কোন অধিকার কোন অধিকার বন্ধক রাখা কি নির্দেশ করে? দাবি করা হয়েছে। অধিকার দাবি করা হয়েছে। কারণ হচ্ছে আপনি যে একজন বন্ধক দিলেন, আপনি আবার চাবেন না যে বন্ধক রাখছে, আমি তো জানি না, আমার পিতা দিয়ে গেছে, ছেলে জানে না, হতে পারে এরকম, আমি দাবি করবো না। আচ্ছা, 13 কর অন্তর্ভুক্ত কি? অধিকার সৃষ্টিকারী লেনদেন। আমরা যেটা অধিকার সৃষ্টিকারী লেনদেন, প্রথমটা লেনদেন, পরটা প্রতিবন্ধ নির্দিষ্ট ঘটনা, দুইটা বিষয় ওখানে দেখবেন। দীর্ঘদিন ধরে কোনো অধিকার ব্যবহার করাকে কি নির্দেশ করে? অধিকার প্রয়োগ। অধিকার প্রয়োগ। প্রতিবেশীদের দ্বারা অধিকার প্রয়োগে বাধা দেওয়াকে কি প্রমাণ করে? অধিকার নিয়ে বিরোধ। অধিকার নিয়ে বিরোধ। কোনো অধিকার সম্পর্কে দলিল থাকলে সেটা কি হিসেবে গণ্য হবে? প্রাসঙ্গিক প্রাসঙ্গিক ঘটনা। ঘটনা। মানে কোনো অধিকার সময় দলিল থাকলে, কোনো অধিকার নিয়ে দলিল যদি থাকে তাহলে তো কথা, যেখানে দলিল আছে এখানে এই যে মুখের বক্তব্য শেষ, দলিলই কথা বলবে। এখন 13 খ মানে দুইটা বিষয়, ক খ। খ কোন ধরনের ঘটনা প্রাসঙ্গিক বলে? নির্দিষ্ট ব্যবহার বা বিরোধের ঘটনা, নির্দিষ্ট ঘটনা বলি সেটা করে, নির্দিষ্ট ব্যবহার বা বিরোধের ঘটনা এটা প্রমাণ করে। আচ্ছা, মৎস্য আহরণ অধিকার সংক্রান্ত প্রশ্ন কোনটি প্রাসঙ্গিক? পূর্বপুরুষদের দলিল, পূর্বপুরুষদের দলিল। দলিল। আর 13 ধারার মূল উদ্দেশ্য কি? অধিকার বা অধিকার প্রথার নির্ধারণ। অধিকার বা প্রথার অস্তিত্ব নির্ধারণ। আচ্ছা, এখন আর কোনো কিছু নাই। এই ছিল মোটামুটি আদালত যখন পূর্ণ দলিল ব্যবহার সিদ্ধান্ত লেনদেন, এখানে এইটুকুই হচ্ছে মূল। দেখে যে এই অধিকার প্রথা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, অধিকার এখানে সহজভাবে ব্যাখ্যা দিছে, যে আমরা যেটা যে আলোচনা এখানে দেখলাম, যে যে কোনো অধিকার প্রথার কি বলা হয়েছে, যে আদালত যখন ওই নিয়ে প্রশ্ন উঠবে কোনো অধিকার আছে কিনা, প্রথা প্রচলন আছে কিনা। এটা হচ্ছে একটা, হচ্ছে দুইটা বিষয় মনে রাখবেন এখানে, আর একটু ক্লিয়ার করে দিলাম, যে আদালত যখন কোনো এই অধিকার প্রথা নিয়ে বা প্রচলিত নিয়ম নিয়ে প্রশ্ন উঠবে, অধিকার নিয়ে যেমন রাস্তা তার অধিকার, আর প্রচলিত প্রথা যেমন গ্রাম্য রেওয়াজ যেটা চলে আর কি, এই যে কূপ যেগুলা, হাট, এগুলা গ্রাম্য রেওয়াজ নিয়ে চলে,
তাহলে আমরা এটাকে সহজভাবে নিব যে কোনো পুরনো দলিল ব্যবহার, কোনো সিদ্ধান্ত, কোনো লেনদেন যদি হয় এরকম কোনো কিছু বিষয় নিয়ে যদি এরকম উপস্থাপন করা হয়, সেই প্রথা বা রীতিনীতি আদালতে কি হবে? আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা দুইটা ধারা দেখলাম আজকে। একটা হলো হচ্ছে ক্ষতিপূরণ আদায় নির্ধারণ করবে আদালত, কত 12 ধারা, আর হচ্ছে অধিকার প্রথা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠা, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে? প্রাসঙ্গিক বলে গণ্য হবে। এই দুইটা ধারা এখন কে বোঝেন না?